বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমরা তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। আজ আমার এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। আজ আমরা যেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অসীম বা চিরস্থায়ী বন্ড কি, অসীম বন্ড চিহ্নিত করার উপায় ব্যাখ্যা করো, বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নীতি ব্যাখ্যা করো, বন্ডের বর্তমান বাজার মূল্য ও প্রয়োজনীয় আয়ের হারের মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো, অসীম বন্ডের মূল্য নির্ণয় করো এবং এই সংক্রান্ত নমুনা গাণিতিক সমস্যার সমাধান। তো চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মূল্যায়নের ভিত্তিতে বন্ডকে তিন ভাগে ভাগ করা হয়: কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং অসীম বন্ড। আর প্রত্যেকটি বন্ডের ক্ষেত্রে বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বন্ডের বর্তমান বাজার মূল্য নির্ণয় করতে হয়। যেহেতু আমাদের এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, সেক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধানের পাশাপাশি আমরা কিছু জ্ঞান এবং অনুধাবনী স্তরের প্রশ্নোত্তরও শিখব। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় অসীম বন্ড কি প্রথমে জানব। যে বন্ডে কোনো মেয়াদকাল উল্লেখ থাকে না তাকে অসীম বন্ড বলে। অর্থাৎ যে বন্ডে ইস্যুকারী কর্তৃপক্ষ প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে অসীম বন্ড বলে। এরপর আসো অসীম বন্ডের বৈশিষ্ট্য। অসীম বন্ডের ইস্যুকারী কর্তৃপক্ষ প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। এছাড়া এ বন্ডের একটি লিখিত মূল্য থাকে। এ বন্ডে কুপন সুদের হার নির্দিষ্ট থাকে। এ বন্ডের কোনো মেয়াদকাল উল্লেখ থাকে না। এখন দেখো, আমরা যে লিখিত মূল্যের কথা বলেছি, লিখিত মূল্য বলতে কি বোঝায়? সাধারণত শেয়ার, বন্ড বা ঋণপত্র ইস্যু করার সময় এর গায়ে যে মূল্য লেখা থাকে তাকে অভিহিত মূল্য বা লিখিত মূল্য বলা হয়। ইংরেজিতে আমরা একে ফেস ভ্যালু বলে থাকি, সংক্ষেপে এফভি দিয়ে প্রকাশ করা হয়। এছাড়া কখনো কখনো অভিহিত মূল্য বা লিখিত মূল্যকে পরিশোধ মূল্য বা ম্যাচিউরড ভ্যালু বলা হয়, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমভি। এবার আসো পরিশোধ মূল্য কাকে বলে। বন্ডের মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করা হয় তাকে পরিশোধ মূল্য বা পরিপক্ক মূল্য বা মেয়াদ পূর্তিতে মূল্য বলা হয়। ইংরেজিতে একে ম্যাচিউরড ভ্যালু বলা হয় এবং সংক্ষেপে আমরা এমভি দিয়ে এই পরিশোধ মূল্যকে প্রকাশ করে থাকি। সাধারণত পরিশোধ মূল্য লিখিত মূল্যের সমান বা বেশি হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে পরিশোধ মূল্য লিখিত মূল্যের চেয়ে কম হতে পারে, তবে সেটি হচ্ছে এক্সেপশনাল। এরপরে আসো অন্তর্নিহিত মূল্য কাকে বলে। তো বন্ড হতে নির্দিষ্ট সময় পরপর প্রাপ্ত সুদ এবং মেয়াদ শেষে প্রাপ্ত অভিহিত মূল্যকে উপযুক্ত বাট্টার হার দ্বারা বাট্টাকরণ করে যে মূল্য পাওয়া যায় তাকে বন্ডের অন্তর্নিহিত মূল্য বলে। সাধারণত বন্ডের অন্তর্নিহিত মূল্য ও বন্ডের বর্তমান বাজার মূল্য সমান বা একই হয়ে থাকে। একে বন্ডের প্রকৃত মূল্য বলা হয়। তো তোমরা নিশ্চয়ই লিখিত মূল্য, পরিশোধ মূল্য এবং অন্তর্নিহিত মূল্য কি এবং এগুলো কাকে বলে, এগুলো সম্পর্কে যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্ন আসে অনুধাবনী স্তরে বা জ্ঞান স্তরে, তাহলে আমার মনে হয় তোমরা এখন লিখতে পারবে। এবার আসো আমরা অসীম বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটা জানি। অসীম বন্ডের আরেক নাম হচ্ছে চিরস্থায়ী বন্ড। তো অসীম বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভিভি সমান আই ভাগ কেডি। এখানে ভিভি হচ্ছে কুপন বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য, আই হচ্ছে কুপন সুদের পরিমাণ, আর কুপন সুদের পরিমাণ নির্ণয়ের সূত্রটি হচ্ছে লিখিত মূল্য গুণ কুপন সুদের হার বা এফভি গুণ সিআর। কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে কুপন সুদের হার বা সিআর কাকে বলে। বন্ডের উপর যে হারে সুদ দেওয়া হয় তাকে বলা হয় কুপন সুদের হার, আর একে ইংরেজিতে কুপন রেট বলা হয়, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিআর। এবার আসো অসীম বন্ড চিহ্নিত করার উপায়।
তো অসীম বন্ড আমরা কিভাবে চিনব? যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে বলা হবে তখন আসলে কোন বন্ড এটি চিনতে পারাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেক্ষেত্রে অসীম বন্ড চেনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব সেগুলো হচ্ছে কুপন সুদের হার বা সিআর দেয়া থাকবে, প্রয়োজনীয় আয়ের হার বা কেডি দেওয়া থাকবে, লিখিত মূল্য বা পরিপক্ক মূল্য যেটিকে আমরা এফভি বা এমভি বলে থাকি সেটি দেওয়া থাকবে, পরিশোধকাল বা বন্ডের মেয়াদকাল বা এন দেওয়া থাকবে না। তাহলে অসীম বন্ডের মূল বৈশিষ্ট্যটা কি বা চেনার মূল উপায়টা কি? এখানে কোনো পরিশোধকাল বা মেয়াদকাল দেওয়া থাকবে না, আমরা যেটিকে এন দিয়ে প্রকাশ করি এটি দেওয়া থাকবে না। এখন আসো কিভাবে আমরা এই বন্ডের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করব। কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য বা ভিবি লিখিত মূল্য বা এফভির চেয়ে যদি বেশি হয় তাহলে বন্ডটি ক্রয় করা উচিত। অর্থাৎ যখন ভিবি ইজ গ্রেটার দেন এমভি তখন বন্ডটি ক্রয় করা উচিত। এখন দেখো আমরা যখন বন্ডের বর্তমান বাজার মূল্য এবং লিখিত মূল্যের সাথে তুলনা করব তখন কিন্তু ভিবি লিখিত মূল্যের চেয়ে বড় হলেই আমরা বন্ডটি ক্রয় করব। কিন্তু যদি বাজার মূল্যের সাথে এই অন্তর্নিহিত মূল্যের তুলনা আসে তখন কিন্তু ওই সেম কথা, যদি অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয় তখন বন্ডটি ক্রয় করব। অর্থাৎ বাজার মূল্যের সাথে যদি কম্পেয়ার করতে বলা হয় তখন আমরা এমভির জায়গায় বাজার মূল্যকে তুলনা করব। তুলনা করে যদি অন্তর্নিহিত মূল্যের চেয়ে বাজার মূল্যটা বেশি হয় তখন বন্ডটি ক্রয় করা উচিত বলে আমরা ধরে নিব। এরপরে আসো দ্বিতীয় যে সিদ্ধান্ত নীতিটি আছে সেটি হলো কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য বা ভিবি যদি লিখিত মূল্য বা এফভির চেয়ে কম হয় তাহলে বন্ডটি ক্রয় করা উচিত নয়। অর্থাৎ যখন ভিবি ইজ লেস দেন এমভি তখন বন্ডটি ক্রয় করা উচিত নয়। তো এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যদি বন্ডের বাজার মূল্যের সাথে তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা ভিবি ইজ লেস দেন এসভি বা সেলিং ভ্যালু বাজার মূল্য বাজার মূল্যের সাথে তুলনা করে আমরা তখন দেখব যে যদি অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের চেয়ে কম হয় সেই ক্ষেত্রে আমরা বন্ডটি ক্রয় করা উচিত নয় বলে ধরে নিব। এবং সর্বশেষ যে সিদ্ধান্ত নীতিটি আছে সেটি হচ্ছে কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য ভিবি যদি লিখিত মূল্য বা এফভির সমান হয় তাহলে বন্ডটি ক্রয় করা যেতে পারে, আবার নাও ক্রয় করা যেতে পারে। সেমভাবেই বাজার মূল্য এবং অন্তর্নিহিত মূল্য দুটির মধ্যে যদি তুলনা করতে বলা হয় তখন ভিবি আর বাজার মূল্য যদি সমান হয় অর্থাৎ অন্তর্নিহিত মূল্য আর বাজার মূল্য যদি সমান হয় তাহলে একই কথা বন্ডটি ক্রয় করা যেতে পারে, আবার নাও ক্রয় করা যেতে পারে। এবার আসো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অনুধাবন স্তরের প্রশ্ন বা জ্ঞানের স্তরেও এই প্রশ্নটি আসতে পারে যে বন্ডের বর্তমান বাজার মূল্য ভিবি ও প্রয়োজনীয় আয়ের হার কেডির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো বন্ডের বর্তমান বাজার মূল্য ও প্রয়োজনীয় আয়ের হার কেডির মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ঋণাত্মক মানে কি? নেগেটিভ বা মাইনাস সম্পর্ক বিদ্যমান, যেটাকে আমরা নেতিবাচক বলে থাকি। তো বিনিয়োগকারীদের প্রয়োজনীয় আয়ের হার কেডি যত বৃদ্ধি পাবে বন্ডের বর্তমান বাজার মূল্য ভিবি তত হ্রাস পাবে। আবার বিনিয়োগকারীদের প্রয়োজনীয় আয়ের হার কেডি যত হ্রাস পাবে বন্ডের বর্তমান বাজার মূল্য ভিবি তত বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন কেডি বাড়বে ভিবি কমবে, আবার যখন কেডি কমবে ভিবি বাড়বে। এই কারণে একটি বাড়লে আরেকটি কমে যায়, এই সম্পর্কটাই হচ্ছে ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বন্ডের বর্তমান বাজার মূল্য বা ভিভির সাথে প্রয়োজনীয় আয়ের হার কেডির সম্পর্কটি ঋণাত্মক কেন? কারণ কেডি বাড়লে ভিভি কমবে, কেডি কমলে ভিভি বাড়বে, এই কারণে এদের মধ্যে সম্পর্কটি ঋণাত্মক। এবার আসো আমরা নমুনা গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি হচ্ছে মিয়ামি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 15% কুপন সুদের বন্ড ইস্যু করে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার বা মূলধন ব্যয় 10%। মিয়ামি কোম্পানির বন্ডের বর্তমান বাজার মূল্য কত? বন্ডটি হতে যদি প্রতি বছর 200 টাকা সুদ পাওয়া যায় তাহলে বন্ডের বর্তমান মূল্য কত হবে? তো এখন দেখো আমরা সমাধানটি কিভাবে করতে পারি। এখানে আমাদের বলা আছে মিয়ামি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 15% কুপন সুদের বন্ড ইস্যু করে। তো তোমাদেরকে এর আগের ক্লাসেও আমি বলেছি যে প্রথমে প্রশ্ন পড়ে কোন ধরনের বন্ড এটি চিনতে পারা হচ্ছে 80% কাজ। তুমি যখন চিনতে পারবে যে এটি কোন ধরনের বন্ড তাহলে তোমার 80% কাজ শেষ। এরপরে 20% হচ্ছে ক্যালকুলেশন।
তো আমরা দেখতে পাচ্ছি এখানে লিখিত মূল্য দেওয়া আছে, কুপন সুদের হার দেওয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার বা মূলধন ব্যয় দেওয়া আছে, কিন্তু আমাদের কি কোনো মেয়াদকাল দেওয়া আছে? কোনো মেয়াদকাল দেওয়া নেই। যেহেতু কোনো মেয়াদকাল দেওয়া নেই, তাহলে আমরা খুব সহজেই ধরে নিচ্ছি এটি একটি অসীম বন্ড বা চিরস্থায়ী বন্ড। তাহলে আমাদেরকে অসীম বন্ড বা চিরস্থায়ী বন্ডের বর্তমান বাজার মূল্য নির্ণয় করতে হবে। তো এটির জন্য আমাদের কি কি লাগবে দেখো। ম্যাচিউরড ভ্যালু বা লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 15%, কুপন সুদের পরিমাণটা আমরা নির্ণয় করব লিখিত মূল্যের সাথে কুপন রেট গুণ করে 150 টাকা পেলাম। আর প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে আমাদের 10%। এটিকে সাধারণ সংখ্যায় রূপান্তর করার জন্য 100 দিয়ে ভাগ করলাম, ফলশ্রুতিতে আমরা পেলাম 0.10। আর প্রয়োজনীয় আয়ের হারকে আমাদের বাজার সুদের হার বা শুধু সুদের হার, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, বাট্টার হার ইত্যাদি নামেও আমরা বলে থাকি। এখন আসো আমরা সূত্রে প্রয়োগ করব। তো অসীম বন্ডের সূত্রটি কিন্তু একটু ইজি, বিভি সমান সমান আই ভাগ কেডি। তো আমাদের আয় বা কুপন সুদের পরিমাণ বের হয়েছে 150 টাকার, কেডি হচ্ছে 10%। তো সাধারণ সংখ্যায় 0.10, তাহলে আমাদের 150 দিয়ে 0.10কে ভাগ করলে 1500 টাকা। তো আমরা উত্তরটি এভাবে লিখে দিব, মিয়ামি কোম্পানির বন্ডের বর্তমান বাজার মূল্য 1500 টাকা। দেখেছো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন তুমি যদি সূত্র পারো আর তুমি যদি কোন বন্ড চিনতে পারো, তাহলে খুব সহজে সূত্রে অ্যাপ্লাই করা যায়। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নটি দেখি। বন্ডটি হতে যদি প্রতি বছর 200 টাকা সুদ পাওয়া যায়, তাহলে বন্ডের বর্তমান মূল্য কত হবে? তো দেখো এখানে কিন্তু একটু টেকনিক্যালি প্রশ্নটা করা হয়েছে যে বন্ডটি থেকে যদি প্রতি বছর 200 টাকা সুদ পাওয়া যায়, তাহলে কুপন সুদের পরিমাণটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কুপন সুদের পরিমাণ হচ্ছে 200 টাকা। আর প্রয়োজনীয় আয়ের হার কিন্তু যা ছিল তাই থাকবে 10%। তো আমরা কুপন সুদের হার এবং প্রয়োজনীয় আয়ের হার পেয়ে গেছি। সহজেই আমরা এটি যে জিরো কুপন বন্ড সেটির মূল্য নির্ণয় করতে পারবো। তাহলে আই ভাগ কেডি 200 ভাগ 0.10 সমান সমান 2000 টাকা। তাহলে বন্ডটি হতে যদি প্রতি বছর 200 টাকার সুদ পাওয়া যায়, তাহলে বন্ডের বর্তমান মূল্য হবে 2000 টাকা। এভাবে করে লিখে আমরা উত্তরটি কমপ্লিট করব। এরপরে আসো আমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যার সমাধানটি করব, সেটি হচ্ছে জনাব শাহেদ একজন বিনিয়োগকারী, তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত বন্ডগুলো বিবেচনা করেছেন। এখানে 3টি বন্ড বিবেচনা করা হয়েছে, এক্স বন্ড, ওয়াই বন্ড এবং জেড বন্ড। তো এক্স বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 12%, বাজার মূল্য 1100 টাকা, মেয়াদকাল 5 বছর, আয়ের হার 10%। তাহলে আমরা ওয়াই বন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে লিখিত মূল্য 1000, কুপন রেট দেওয়া নেই, বাজার মূল্য 800 টাকা, মেয়াদকাল 5 বছর, আয়ের হার 10%। জেড বন্ডের ক্ষেত্রে লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 14%, বাজার মূল্য 1180 টাকা এবং মেয়াদকাল দেওয়া নেই, আয়ের হার 10%। তো আমাদের প্রশ্ন হচ্ছে এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব শাহেদের কোন বন্ডটি ক্রয় করা উচিত যুক্তি দাও। তো এখানে এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করার পূর্বে আমরা ছক দেখে কিন্তু নিজেরা মনে মনে চিন্তা করতে পারি যে আসলে কোনটা কোন ধরনের বন্ড। তা আমি আগেও বলেছি যে কোনটা কোন ধরনের বন্ড এটি চিনতে পারলে আমাদের 80% কিন্তু কমপ্লিট হয়ে যায়। তা আমরা এক্স বন্ডের ক্ষেত্রে লিখিত মূল্য পেলাম, কুপন রেট পেলাম, মেয়াদকাল পেলাম, আয়ের হার পেলাম। তো সেক্ষেত্রে আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটি একটি কুপন বন্ড, যেহেতু কুপন রেট দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া আছে, আয়ের হার দেওয়া আছে। আর বাজার মূল্যটা মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন আমাদের। এবার ওয়াই বন্ডের ক্ষেত্রে দেখো লিখিত মূল্য দেওয়া আছে, কুপন রেট দেওয়া নেই, মেয়াদকাল দেওয়া আছে, আয়ের হার দেওয়া আছে। যেহেতু কুপন রেট দেওয়া নেই, তাহলে এটি একটি জিরো কুপন বন্ড। তোমরা জানো যে যেই বন্ডের কুপন রেট দেওয়া থাকবে না বা কুপন সুদের হার দেওয়া থাকে না, সেটি জিরো কুপন বন্ড। তাহলে ওয়াই বন্ডটি হচ্ছে একটি জিরো কুপন বন্ড। আর জেড বন্ডের ক্ষেত্রে লিখিত মূল্য দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া নেই, আয়ের হার দেওয়া আছে। তাহলে যেটির মেয়াদকাল দেওয়া নেই সেটি কী ধরনের বন্ড? অসীম বা চিরস্থায়ী বন্ড। তাহলে আমাদের জেড বন্ড হচ্ছে একটি চিরস্থায়ী বন্ড। তো আমাদের ক্ষয়ে বলেছে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব শাহেদের কোন বন্ডটি ক্রয় করা উচিত যুক্তি দাও। তাহলে আমরা এখন ধীরে ধীরে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে তোমরা প্রথমে পুরো ক্লাসটি আগে দেখবে, দেখে যেই জায়গাগুলো দরকার সেগুলো খাতায় নোট করবে। অঙ্কের ক্ষেত্রে প্রশ্নগুলো আগে লিখে নিবে, লিখে নিয়ে পুরো ক্লাস দেখার পরে নিজে নিজে অঙ্কটি সমাধান করার চেষ্টা করবে, করে তারপরে আবার ক্লাসের সাথে মিলাবে।
তবেই তোমরা সঠিকভাবে শিখতে পারবে। আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। প্র্যাকটিস যদি না করো বা একটা দুইটা অঙ্ক করে যদি মনে করো যে তুমি পারবে, আসলে কিন্তু সেটা আমার মনে হয় সেই আশা গুড়ে বালি, এভাবে বলতে হবে যে পরবর্তীতে আসলে পারাটা খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে। তো এখানে দেখো কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার 10% দেওয়া আছে, এমভি বা পরিশোধ মূল্য দেওয়া আছে 1000 টাকা, কুপন সুদের হার দেওয়া আছে 12%, এন হচ্ছে মেয়াদকাল 5 বছর, আই হচ্ছে কুপন সুদের পরিমাণ। তো এভি গুণ সিআর 1000 গুণ 12% সমান 120 টাকা। তো যেহেতু এক্স বন্ড ছিল একটি কুপন বন্ড, তাই আমরা কুপন বন্ডের সূত্র দিয়ে এই বন্ডের অন্তর্নিহিত মূল্যটি নির্ণয় করব। তো কুপন বন্ডের সূত্রটি নিশ্চয়ই তোমরা এতদিনে জেনেছো। যারা জানো না তারা আবার শিখবে, বারবার সূত্র লিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, নইলে সূত্র মনে থাকবে না। আর সূত্র মনে না থাকলে তুমি যতই অঙ্ক বুঝো না কেন, পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু আর ক্যালকুলেশনটি করতে পারবে না। সূত্রে সামান্য একটু ভুল হইলেই কিন্তু পুরো অঙ্ক তোমার ভুল হয়ে যাবে। তো ভিভি সমান সমান আই গুণন 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন ভাগ কেডি যোগ এমভি ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন। দেখো এই কুপন বন্ডের সূত্রের মধ্যে কিন্তু জিরো কুপন বন্ডের সূত্র আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন অংশটা জিরো কুপন বন্ডের। এই অংশটা হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র, আর এটা পুরোটা মিলে হচ্ছে কুপন বন্ডের সূত্র। তো একটা সূত্র শিখলে কিন্তু তোমরা দুটি সূত্র পারতেছো এখানে। তো খুব সুন্দর করে সূত্রে অ্যাপ্লাই করবে। আর তোমরা চেষ্টা করবে বাংলায় লেখার জন্য সংখ্যাগুলো, কারণ সংখ্যাগুলো যদি বাংলায় না লেখো তাহলে একবার বাংলায় একবার ইংলিশ এরকম হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, 4 আর 8-এর মধ্যেও গ্যাঞ্জাম লাগতে পারে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে বাংলা ফ্রন্টটা ব্যবহার করার লেখার সময়। তো 120 হচ্ছে আই বা কুপন সুদের পরিমাণ, 1 বিয়োগ 1 ভাগ কেডির মান হচ্ছে 0.10, মেয়াদকাল হচ্ছে 5 বছর। তো আমরা এমভি লিখিত মূল্য 1000 টাকা, প্রত্যেক জায়গায় মান বসালাম। আর তোমরা নিশ্চয়ই জানো যে ক্যালকুলেশনটা ঠিক এই অংশ থেকে করতে হয়। 1-এর সাথে 0.10 যোগ করার পরে এটির পাওয়ার দিবে 5, আর সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার দিতে হয় উল্টা ভি চিহ্নিত এই সংখ্যা দিয়ে, অর্থাৎ 1.10 লিখে ক্যালকুলেটরে এই উল্টা ভি চিহ্নিত সংখ্যাটি দিয়ে 5 দিলে সমান সমান দিলেই তোমাদের রেজাল্ট চলে আসবে। তো এটি এক জায়গায় লিখে রাখবে, লিখে রেখে 1 দিয়ে এই রেজাল্টটিকে ভাগ করবে, ভাগ করার পরে যেই ফলাফলটি আসবে সেটিও লিখে রেখে তোমরা 1 থেকে এই ফলাফলটি বিয়োগ করে দিবে, দিলে যে রেজাল্ট আসবে সেটাকে 1.10 দিয়ে ভাগ করবে, করলে তোমাদের আসবে 3.7907। তো এটির সাথে 120-এর গুণ সম্পর্ক, তাই 120 দিয়ে এটিকে গুণ করবে। আর এই অংশটাতেও ঠিক এই জায়গা থেকে ক্যালকুলেশন শুরু করবে, তারপরে করার পরে এক জায়গায় লিখে রেখে ক্যালকুলেটরকে রিফ্রেশ দিয়ে 1000 দিয়ে এই ফলাফলটাকে ভাগ করলে তোমাদের 620.92 আসবে। তো 120কে 3.7907কে গুণ করলে 454.88 আসবে, এবং এই পাশে আছে 620.92, তাহলে দুটিকে যোগ করলে আমাদের আসতেছে 1075.80 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1075.80 টাকা। এরপরে আসো আমরা খ নাম্বার সমস্যার সমাধান করব। তো খ নাম্বার সমস্যার সমাধান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব শাহেদের কোন বন্ডটি ক্রয় করা উচিত, যুক্তি দাও। তাহলে কোন বন্ডটি ক্রয় করা উচিত এটির যুক্তি দিতে হলে আমাদের এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য আমরা পেয়ে গেছি, এখন আমাদের ওয়াই বন্ড এবং জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করব। তো ওয়াই বন্ড যেহেতু একটি জিরো কুপন বন্ড, এখানে কুপন রেট দেওয়া নাই, তাই আমরা এটি জিরো কুপন বন্ডের সূত্র দিয়ে নির্ণয় করব। তো এটি খুব ইজি। কেডি প্রয়োজনীয় আয়ের হার 10% দেওয়া আছে, আমরা লিখে ফেললাম। ম্যাচিউরড ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, মেয়াদকাল দেওয়া আছে 5 বছর। তো যথারীতি সূত্র অ্যাপ্লাই করে ফেলি, এমভি ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন। তো এই সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে দেখো আমাদের ওই পাশেরও যে অংশটির রেজাল্ট যা ছিল তাই এসেছে, যেহেতু কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাহলে 620.92 টাকা হচ্ছে আমাদের জিরো কুপন বন্ডের অন্তর্নিহিত মূল্য। তো আমরা ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য পেলাম 620.92 টাকা।
এরপরে আসো আমরা এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয়, জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করব। আমরা এক্স বন্ড পেয়েছি, ওয়াই বন্ড পেয়েছি। এবার জেড বন্ডের ক্ষেত্রে যেহেতু জেড বন্ডের কোনো মেয়াদকাল দেওয়া নেই, তাই এটি একটি অসীম বা চিরস্থায়ী বন্ড। তো অসীম বা চিরস্থায়ী বন্ডের জন্য আমাদের কি কি লাগবে? শুধু মেয়াদকাল লাগবে না, বাকি সবই লাগবে। ম্যাচিউরড ভ্যালু 1000, কুপন রেট 14%। এখান থেকে আমরা কুপন সুদের পরিমাণটা বের করলাম 140 টাকা। আর প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 10%। তো আমরা খুব ছোট্ট একটা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে আই ভাগ কেডি 140 ভাগ 0.10, তাহলে 1400 টাকা। জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য পেয়ে গেলাম 1400 টাকা। এখনও কিন্তু আমাদের মূল কাজ শেষ হয়নি। আমরা প্রত্যেকটা বন্ডের অন্তর্নিহিত মূল্য পেয়েছি, কিন্তু আমাদের বলা হয়েছে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব শাহেদের কোন বন্ডটি ক্রয় করা উচিত যুক্তি দাও। তো আমাদের যুক্তিটা দিতে হলে কি করতে হবে? এই যুক্তিটা দিতে হলে আমাদের যুক্তিসহ বিষয়বস্তুগুলো উপস্থাপন করতে হবে। কিভাবে? সুতরাং জেড বন্ডের বাজার মূল্য হচ্ছে 1000 টাকা। এই যে আমাদের বাজার মূল্য দেওয়া ছিল প্রশ্নে, এই বাজার মূল্য দিয়েই মূলত আমরা এখন কোন বন্ডটি ক্রয় করা উচিত সেটি নির্ণয় করব। অর্থাৎ বন্ডের গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বন্ডের বাজার মূল্যটি আমাদের দরকার। তো এক্স বন্ডের বাজার মূল্য হচ্ছে 1100 টাকা, কিন্তু এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য বের হয়েছে 1075.80 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা কম। আর যদি বাজার মূল্যের চেয়ে অন্তর্নিহিত মূল্য কম হয় তাহলে বন্ডটি কিন্তু গ্রহণযোগ্য হয় না। আবার ওয়াই বন্ডের বাজার মূল্য দেওয়া আছে 800 টাকা, কিন্তু ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য 620.92 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা কম। আবার দেখো জেড বন্ডের বাজার মূল্য 1180 টাকা, কিন্তু জেড বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1400 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা বেশি। তো আমাদের সিদ্ধান্ত নীতিতে আমরা দেখতে পাচ্ছি যে জেড বন্ডের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি আছে তার সাথে জেড বন্ডের শর্তসমূহ মিলেছে, অর্থাৎ বাজার মূল্যের চেয়ে অন্তর্নিহিত মূল্য বেশি, তাই জনাব শাহেদের জেড বন্ডটি ক্রয় করা উচিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে বাজার মূল্য দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে অন্তর্নিহিত মূল্যের সাথে তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আমরা একটি অঙ্ক নিজে নিজে করার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে। তোমরা জানো যে ক্লাসরুমে যখন টিচার পড়ায় তখন তার জন্য কিন্তু ফিডব্যাক পাওয়াটা খুবই ইজি, এবং সে কিন্তু বুঝতে পারে তার শিক্ষার্থীরা কি তার ক্লাস বুঝতে পেরেছে কিনা। তো তোমরা যদি অঙ্ক করে সেই রেজাল্টগুলো আমাকে পাঠাও কমেন্টস বক্সে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লাসটা বুঝেছো বা তোমাদের এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করতে পেরেছো। তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। তো এখন দেখো নিজে নিজে কোন অঙ্কটা চেষ্টা করবে। দেখো, জনাব সোহেল একজন বিনিয়োগকারী। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তিনি 3000 টাকা অভিহিত মূল্যে নিম্নোক্ত দুটি বন্ড বিবেচনা করেছেন, পি বন্ড এবং কিউ বন্ড। তো পি বন্ডের ক্ষেত্রে কুপন সুদের হার দেওয়া আছে 14%, কিউ বন্ডের কুপন সুদের হার 15%। বাজার মূল্য দেওয়া আছে 3500 টাকা পি বন্ডের, আর কিউ বন্ডের 3200 টাকা। কোনোটিরই মেয়াদকাল দেওয়া নেই। আয়ের হার দেওয়া আছে পি বন্ডের 14%, কিউ বন্ডের 15%। তো প্রশ্নটি বলা আছে পি বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। আর খ নাম্বারে বলা আছে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব তামিমের কোন বন্ডটি ক্রয় করা উচিত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা প্রথমে চেষ্টা করবে এটি কোন ধরনের বন্ড সেটি খুঁজে বের করার, তারপরে সূত্রে অ্যাপ্লাই করার। তা আমার বিশ্বাস তোমরা পারবে, এবং আমাকে অবশ্যই উত্তরটি লিখে সিদ্ধান্ত সহ জানাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।